নমস্কার বন্ধুরা। আজকের এমবিএ চ্যানেলে আমরা আলোচনা করব কোম্পানি আইন 2013-র একটি সম্পূর্ণ বিশ্লেষণ। 2013 সালের কোম্পানি আইন হলো একটি গুরুত্বপূর্ণ আইন যা ভারতে কোম্পানি গঠন, ব্যবস্থাপনা এবং বিলুপ্তি নিয়ন্ত্রণ করে। এটি 1956 সালের পূর্ববর্তী আইনকে প্রতিস্থাপন করে এবং কর্পোরেট শাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা উন্নত করার জন্যে বেশ কয়েকটি নতুন বিধান এবং সংস্কার প্রবর্তন করে। 2013 সালের কোম্পানি আইনের কিছু মূল বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত বিবরণ আমি এখন বলছি। এই আইনে 470টি ধারা এবং 7টি তফসিল রয়েছে, যা 29টি অধ্যায়ে বিভক্ত। আইনের বিধান বাস্তবায়নের জন্যে কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয় এমসিএ কর্তৃক জারি করা বিভিন্ন নিয়মকানুনও এতে রয়েছে। এই আইনে বিভিন্ন ধরনের কোম্পানির বিধান রয়েছে, যেমন এক ব্যক্তি কোম্পানি, ছোট কোম্পানি, বেসরকারি কোম্পানি, পাবলিক কোম্পানি, প্রযোজক কোম্পানি, অলাভজনক কোম্পানি, সুপ্ত কোম্পানি ইত্যাদি। এটি এক ধরনের কোম্পানিকে অন্য ধরনের কোম্পানিতে রূপান্তর করারও অনুমতি দেয়। এই আইনটিতে একটি একক সমন্বিত ফর্ম এসপিআইসিই প্রবর্তন করে এবং প্রয়োজনীয় নথির সংখ্যা হ্রাস করে। এটি কোম্পানির অন্তর্ভুক্তির প্রক্রিয়াকে সহজ করে তোলে এবং এটি ডিজিটাল স্বাক্ষর এবং নথির ইলেকট্রনিক ফাইলিং ব্যবহারকেও বাধ্যতামূলক করে। এই আইনটি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা, যেটি সিএসআর, ক্লাস অ্যাকশন মামলা, স্বাধীন পরিচালক এবং মহিলা পরিচালক, মূল ব্যবস্থাপক কর্মী, সেটা হচ্ছে কেএমপি, এবং সচিবালয় নিরীক্ষা ইত্যাদির মতো নতুন ধারণা প্রবর্তন করে। এটি পরিচালক এবং কেএমপির জন্যে বিভিন্ন দায়িত্ব, যোগ্যতা এবং দায়বদ্ধতা নির্ধারণ করে। এই আইন কোম্পানির ব্যবস্থাপনা ও বিষয়গুলিতে শেয়ার হোল্ডার এবং ঋণদাতাকে ভূমিকাও ক্ষমতা বৃদ্ধি করে। এটি আর্থিক প্রতিবেদন, নিরীক্ষা এবং মূল্যায়নে আরও প্রকাশ এবং স্বচ্ছতার ব্যবস্থা করে। এই আইনটি কোম্পানি বা তাদের কর্মকর্তাদের দ্বারা সংঘটিত জালিয়াতি, অব্যবস্থাপনা, নিপীড়ন এবং অন্যান্য অপরাধ মোকাবিলার জন্যে নিয়ন্ত্রক কাঠামো এবং প্রয়োগ ব্যবস্থাকে শক্তিশালী করে। এটি জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনাল, যেটা হচ্ছে এনসিএলটি, এবং জাতীয় আর্থিক প্রতিবেদন কর্তৃপক্ষ, যেটি হলো এনএফআরএ, একে বিভিন্ন কোম্পানির বিষয় বিচার এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। কোম্পানি আইন 1956 সাল এবং কোম্পানি আইন 2013-র মধ্যে কি তুলনামূলক বিশ্লেষণ, আসুন এই নিয়ে একটু আলোচনা করি। এখানে কোম্পানি আইন 2013 এবং কোম্পানি আইন 1956-র কিছু প্রধান বিধানের তুলনামূলক আমি বিচার বলছি। কোম্পানির ধরন: 2013 সালের কোম্পানি আইন এক ব্যক্তি কোম্পানি ওপিসি ধারণাটি চালু করে এবং যা একজন একক ব্যক্তিকে সীমিত দায়বদ্ধতা সহ একটি কোম্পানি গঠন করতে এবং একটি কর্পোরেট সত্তার সুবিধা উপভোগ করতে দেয়। 1956 সালের কোম্পানি আইনে ওপিসি এর জন্য কোনো বিধান ছিল না। 2013 সালের কোম্পানি আইনে বিভিন্ন ধরনের কোম্পানির জন্যও বিধান ছিল, যেমন ছোট কোম্পানি, প্রযোজক কোম্পানি, সুপ্ত কোম্পানি ইত্যাদি, যা 1956 সালের কোম্পানি আইনে সংজ্ঞায়িত করা হয়নি। এবারে বলবো কোম্পানির অন্তর্ভুক্তিটা নিয়ে। 2013 সালের কোম্পানি আইন একটি একক সমর্থিত ফর্ম এসপিআইসিই প্রবর্তন করে এবং প্রয়োজনীয় নথির সংখ্যা হ্রাস করে। একটি কোম্পানির অন্তর্ভুক্তির প্রক্রিয়া সহজ করে। এটি ডিজিটাল স্বাক্ষর এবং নথির ইলেকট্রনিক ফাইলিং ব্যবহারকেও ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক করে।
1956 সালের কোম্পানি আইনে অন্তর্ভুক্তির জন্য একাধিক ফর্ম এবং নথির প্রয়োজন ছিল এবং ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক ফাইলিংয়ের কোনো বিধান ছিল না। এবার বলবো পরিচালনা পর্ষদ। কোম্পানি আইন 2013 অনুসারে প্রতিটি কোম্পানির জন্য কমপক্ষে একজন পরিচালক থাকা বাধ্যতামূলক করা হয়েছিল, যিনি ভারতে বসবাসকারী, অর্থাৎ যিনি পূর্ববর্তী ক্যালেন্ডার বছরে কমপক্ষে 182 দিন ভারতে অবস্থান করেছেন। কোম্পানি আইন 1956 অনুযায়ী এই ধরনের কোনো বাধ্যতামূলক ছিল না। কোম্পানি আইন 2013 অনুসারে একটি পাবলিক কোম্পানির জন্য পরিচালকদের সর্বোচ্চ সংখ্যা 12 থেকে 15 করা হয়েছিল। একটি বিশেষ প্রস্তাব পাশ করে এটি আরও বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল। কোম্পানি আইন 1956 অনুসারে একটি পাবলিক কোম্পানির জন্য 12 জন পরিচালকের সীমা ছিল এবং কোম্পানি আইন 2013 অনুসারে প্রতিটি তালিকাভুক্ত কোম্পানি এবং অন্যান্য নির্দিষ্ট কোম্পানির জন্য তাদের মোট পরিচালক সংখ্যার কমপক্ষে 1/3 স্বাধীন পরিচালক হিসাবে থাকা বাধ্যতামূলক করা হয়েছিল, যারা কোম্পানির প্রমোটার বা ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত নন। কোম্পানি আইন 1956 সালে স্বাধীন পরিচালকদের জন্য কোনো নির্দিষ্ট বিধান ছিল না। কোম্পানি আইন 2013 অনুসারে নির্দিষ্ট শ্রেণীর কোম্পানির বোর্ডে কমপক্ষে একজন মহিলা পরিচালক থাকা বাধ্যতামূলক করা হয়েছিল। এবারে বলবো কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা। হোয়াট ইজ CSR? কোম্পানি আইন 2013-তে CSR ধারণাটি চালু করা হয়েছিল, যার অধীনে প্রতিটি কোম্পানির 500 কোটি টাকা এবং তারও বেশি মূল্যের নেট মূল্য অথবা 1000 কোটি টাকা বা তারও বেশি টার্নওভার অথবা 5 কোটি টাকা এবং তারও বেশি নিট মুনাফা তাদের পূর্ববর্তী 3 বছরের গড় নেট মুনাফার কমপক্ষে 2% CSR পর্যায়ক্রমে ব্যয় করতে হবে এবং 1956 সালের কোম্পানি আইনে CSR এর জন্য কোনো বিধান ছিল না। এবারে বলবো শেয়ার মূলধন এবং বরাদ্দ নিয়ে। কোম্পানি আইন 2013 অনুমোদিত মূলধনের ধারণার পরিবর্তে কোম্পানি গঠনের জন্য ন্যূনতম পরিশোধিত মূলধনের ধারণাটি চালু করে। এটি বেসরকারি কোম্পানিগুলির জন্য ন্যূনতম পরিশোধিত মূলধনের প্রয়োজনীয়তা 1 লক্ষ টাকা কমিয়ে 1 টাকা এবং সরকারি কোম্পানিগুলির জন্য 5 লক্ষ টাকা থেকে কমিয়ে 5 টাকা করে এবং কোম্পানি আইন 1956 সালে অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠান গঠনের জন্য ন্যূনতম অনুমোদিত মূলধন এবং পরিশোধিত মূলধনের প্রয়োজন ছিল। কোম্পানি আইন 2013 স্টার্ট আপ কোম্পানিগুলির যারা সোয়েট ইকুইটি শেয়ার এবং কর্মচারী স্টক অপশন ইস্যু করার শর্তগুলিও শিথিল করে এবং তালিকাভুক্ত নয় এমন কোম্পানিগুলিতে ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ তৈরির প্রয়োজন ছাড়াই ব্যক্তিগত প্লেসমেন্টের ভিত্তিতে অরূপান্তরযোগ্য ডিবেঞ্চার ইস্যু করার অনুমতি দেয়। এবারে বলবো একত্রীকরণ এবং এর সম্বন্ধে। কোম্পানি আইন 2013 ভারতীয় এবং বিদেশি কোম্পানিগুলির মধ্যে সীমান্তবর্তী একত্রীকরণের অনুমতি দেয়, কিছু শর্ত এবং অনুমোদন সাপেক্ষ। কোম্পানি আইন 1956 এই ধরনের একত্রীকরণের অনুমতি দেয়নি। আমানত। কোম্পানির আমানত বা কোম্পানি আইন 2013 কোম্পানি কর্তৃত্ব জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণকারী সীমিত করে এবং অমান্য করার জন্য কঠোর শর্ত এবং জরিমানা আরোপ করে। কোম্পানি আইন 1956 কোম্পানিগুলিকে নির্দিষ্ট সীমা এবং প্রকার সাপেক্ষে জনগণের বা জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণের অনুমতি দেয়। এবারে বলবো নিরীক্ষা এবং আর্থিক প্রতিবেদন।
2013 সালের কোম্পানি আইন নিরীক্ষকদের ভূমিকা এবং ক্ষমতা বৃদ্ধি করে এবং তাদের জন্য বিভিন্ন কর্তব্য, যোগ্যতা এবং দায়বদ্ধতা নির্ধারণ করে। এটি নিরীক্ষকদের নিরীক্ষা এবং অ্যাকাউন্টিং মান এবং পরিষেবার মান তদারকি করার জন্য একটি স্বাধীন নিয়ন্ত্রক হিসাবে জাতীয় আর্থিক প্রতিবেদন কর্তৃত্ব, যেটি এনএফআরএ প্রতিষ্ঠা করে এবং 1956 সালের কোম্পানি আইনে এনএফআরএ, যা নিরীক্ষকদের দায়বদ্ধতা কোনো বিধান ছিল না। 1913 সালের কোম্পানি আইন কোম্পানিগুলির আর্থিক বিবৃতি ফরম্যাট এবং প্রকাশের প্রয়োজনীয়তাগুলিও সংশোধন করে এবং নন ব্যাংকিং আর্থিক সংস্থাগুলির জন্য একটি নতুন বিভাগ এবং ভারতীয় অ্যাকাউন্টিং মান মেনে চলার জন্য বাধ্যতামূলক সংস্থাগুলির জন্য একটি নতুন অংশ চালু করে। এবারে বলবো জালিয়াতি এবং অপরাধ। কোম্পানি আইন 2013 কোম্পানি বা তাদের কর্মকর্তাদের দ্বারা সংগঠিত জালিয়াতি, অব্যবস্থাপনা, নিপীড়ন এবং অন্যান্য অপরাধ মোকাবেলার জন্য নিয়ন্ত্রক কাঠামো এবং প্রয়োগ ব্যবস্থাকে শক্তিশালী করে। এটি শেয়ার হোল্ডারদের এবং ঋণদাতাদের কোম্পানি বা এর পরিচালকদের বিরুদ্ধে যে কোনো প্রতারণামূলক, বেআইনি বা ভুল কাজ বা ভুল আচরণের জন্য ক্লাস অ্যাকশন মামলা দায়ের করার ক্ষমতা দেয়। কোম্পানি আইন 1956 ক্লাস অ্যাকশন মামলা বা জালিয়াতি কোনো নির্দিষ্ট বিধান ছিল না। কোম্পানি আইন 2013 এবং কোম্পানি আইন 2056 মধ্যে কিছু প্রধান পার্থক্য রয়েছে। এখানে আমি সেটা বলতে চাই, কোম্পানি আইন 2013 একটি ব্যাপক এবং প্রগতিশীল আইন, যার লক্ষ্য ভারতে কর্পোরেট খাতের বৃদ্ধি এবং উন্নয়নকে সংজ্ঞায়িত করা। এটি বিভিন্ন স্টেক হোল্ডারদের, যেমন শেয়ার হোল্ডার, ঋণদাতা, কর্মচারী, ভোক্তা, সরকার এবং বৃহত্তর সমাজের স্বার্থ রক্ষা করার চেষ্টা করে। এরপরে বলবো সাম্প্রতিক কি সংশোধনী। 2013 সালের কোম্পানি আইনের সাম্প্রতিক কিছু সংশোধনী আছে। সেগুলি হলো, প্রথমে বলবো কোম্পানি সংশোধন আইন, যেটি 2020, যা 21শে ডিসেম্বর 2020 তারিখে কার্যকর হয়েছিল। বেশ কয়েকটি অপরাধকে অপরাধ মুক্ত করেছে এবং অসম্মতির জন্য জরিমানা কমিয়েছে। এটি কেন্দ্রীয় সরকারকে তালিকাভুক্ত কোম্পানির সংজ্ঞা থেকে নির্দিষ্ট শ্রেণীর কোম্পানিগুলিকে অব্যাহতি দেওয়ার ক্ষমতাও দিয়েছে। সেকেন্ড পয়েন্টে বলবো কোম্পানি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা নীতি সংশোধনী বিধিমালা, যেটি 2021, যা 22শে জানুয়ারি 2021 তারিখে কার্যকর হয়েছিল। যোগ্য কোম্পানির জন্যে সিএসআর রায় বাধ্যতামূলক করে এবং সিএসআর নীতি, কমিটি, প্রকল্প এবং প্রতিবেদনের জন্য নতুন প্রয়োজনীয়তা প্রবর্তন করে। 19শে মার্চ 2021 তারিখে কার্যকর হওয়া কোম্পানি শেয়ার ক্যাপিটাল এবং ডিবেঞ্চার সংশোধনী বিধিমালা 2021 স্টার্ট আপ কোম্পানির দ্বারা সোয়েট ইকুইটি শেয়ার এবং কর্মচারী স্টক অপশন ইস্যু করার শর্তাবলী শিথিল করে এবং তালিকাভুক্ত নয় এমন কোম্পানিগুলিকে ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ তৈরির প্রয়োজনীয়তা ছাড়াই ব্যক্তিগত প্লেসমেন্ট ভিত্তিতে নন কনভার্টেবল ডিবেঞ্চার ইস্যু করার অনুমতি দেয়। 24শে মার্চ 2021 তারিখে কার্যকর হওয়া কোম্পানি অডিট এবং অডিটর বোথ সংশোধনী বিধি 2021 নিরিখের প্রতিবেদনের ফরম্যাট সংশোধন করে এবং অডিট সফটওয়্যার ব্যবহার, যেটা হুইসেল ব্লোয়ার অভিযোগ এবং চলমান উদ্বেগ অনুমান এবং ঘটনা এবং অবস্থার সাথে সম্পর্কিত বস্তুগত নিশ্চয়তা সম্পর্কিত অতিরিক্ত প্রকাশ অন্তর্ভুক্ত করে, যা কোম্পানির চলমান উদ্বেগ হিসেবে চালিয়ে যাওয়ার ক্ষমতার উপর উল্লেখযোগ্য সন্দেহ সৃষ্টি করতে পারে। এরপরে বলবো কোম্পানির ভারতীয় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সংশোধনী বিধি, যেটা 2021, যা 24শে মার্চ 2021 তারিখে কার্যকর হয়েছিল। আন্তর্জাতিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, যেটা IASB দ্বারা জারি করা আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান, যেটা IFRS
এর সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্যে কিছু ভারতীয় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এটা ইন্ডিয়ান এএস সংশোধন করেছে এবং 24 মার্চ 2021 তারিখে জারি করা এবং 1 এপ্রিল 2021 থেকে কার্যকর হওয়া তফসিল 3 সংশোধনী বিজ্ঞপ্তিতে কোম্পানিগুলির আর্থিক বিবরণীর ফরম্যাট এবং প্রকাশের প্রয়োজনীয়তা সংশোধন করা হয়েছে। এটি নন ব্যাংকিং আর্থিক সংস্থাগুলির জন্য একটি নতুন বিভাগ এবং ভারতীয় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলি মেনে চলার জন্য বাধ্যতামূলক সংস্থাগুলির জন্য একটি নতুন অংশ চালু করা হয়েছে। তাই ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য।